ফর্সা চেহারায় লাল রং একদম ফুটে রয়েছে। আলভি এক হাতে নিচের গাল স্পর্শ করে নিজেই নিজেকে জিজ্ঞেস করলো, আমার ডান গালে মেহেন্দি লাগলো কিভাবে? তার মানে যে মেয়েটা রাতে আমার রুমে ছিল তার হাতে মেহেন্দি ছিল। আমি কি করেছি মেয়েটার সাথে? ভাবতে ভাবতে আলভির গলা শুকিয়ে এলো। আমি কি করে একটা অপরিচিত মেয়ের সাথে কিছু করতে পারি? ওয়েট, রিফাত গেল কোথায়? আমার মনে আছে অর্ধ ড্রিঙ্কসটা খাওয়ার পরেই আমার মাথা ঘোরাচ্ছিল। তারপর থেকে আমার আর কিচ্ছু মনে পড়ছে না। ও গড, ও আমার বন্ধু হয়ে আমার সাথেও এমনটা করতে পারলো। আলভি ঘুরে এসে প্রথমে বেডশিট তুলে নিল, তারপর লাগেজ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আসমা বানু ঘুম থেকে উঠে পাশে অলিকে না দেখতে পেয়ে পুরো রুমে চোখ বোলালেন, কিন্তু অলি রুমে নেই। অন্য পাশে ফিরে নিজের স্বামীকে খুঁজলেন, কিন্তু তাও পেলেন না। আসমা বানু ঘরের দিকে তাকিয়ে চমকে গেলেন। আজকে সে এত বেলা পর্যন্ত ঘুমিয়েছে। আসমা বানু দ্রুত বিছানা ত্যাগ করলেন। অলির শরীর ভালো নেই, সারা শরীর ব্যথায় জর্জরিত। অলি ড্রয়িং রুমের এক কোনায় চেয়ারের উপরে বসেছিল। তখনই তার খালাতো বোন ঈশা উর্মিলাকে নিয়ে অলির দিকে এগিয়ে এলো। ঈশা হচ্ছে তিশার বোন আর উর্মিলা হচ্ছে ঈশা আর তিশার ফুফাতো বোন। তার মানে আলভি তার মামাতো বোন তিশার বিয়ের উপলক্ষে মামার বাড়িতে এসেছে। ঈশা অলির গোমরা ফ্যাকাশে মুখ দেখে একটু বিচলিত হলো। অলি মেয়েটা সবসময় হাসি খুশি থাকে, একই স্থানে এইভাবে চুপচাপ বসে থাকার মতো মেয়েই না ও। ঈশার চাহনি দেখে অলি নিজের গায়ের পেছানো ওড়নাটা আরেকটু ভালোভাবে জড়িয়ে নিল। কিরে অলি, তুই এভাবে চুপচাপ বসে আছিস কেন? শরীর খারাপ লাগছে নাকি? অলি জিভ দিয়ে নিজের ক্ষতবিক্ষত ঠোঁট জোড়া ভিজিয়ে বলল, এমনি আপু, ভালো লাগছে না, সেই জন্যই বসে আছি। উর্মিলা আলীর ঠোঁটের ক্ষতবিক্ষত লক্ষ্য করে বলল, অলি তোমার ঠোঁটে কি হয়েছে? উর্মিলার কথা শুনে ঈশা অলির ঠোঁটের দিকে তাকাতেই অলি নিজের ঠোঁট আড়াল করে ফেললো। ঈশা চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে দেখি? অলি এদিক সেদিক তাকিয়ে বলল, আমি ওয়াশরুমে থাকা কলের সাথে ধাক্কা খেয়েছিলাম, তাই কেটে গেছে, তুমি চিন্তা করো না আপু। ঈশা আরো কিছু বলতে যাবে, তার আগে পেছন থেকে তার চাচাতো বোন সামিয়া এসে তাকে ডাক দেয়। তোরা এখানে দাঁড়িয়ে আছিস? তোদেরকে তিশার গায়ের হলুদের গহনা বানানোর জন্য ফুল আনতে পাঠিয়েছিলাম। ঈশা বিনিময়ে বলল, সরি আপু, আমরা যাচ্ছি। ঈশা চট করে অলির হাত ধরলো। চল অলি, তুই আয় আমার সাথে। অলি না বলতে চাইলেও পারলো না, তাদের সাথে বাগানে চলে গেল। পুরো 1 ঘন্টা পরে শাওয়ার নেওয়ার পরে আলভি ওয়াশরুম থেকে বের হলো। হাতে থাকা কাপড়গুলো নিয়ে ব্যালকনিতে গিয়ে মেলে দিল। তারপর ড্রয়িং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চেহারা ভালো করে পরখ করতে দেখলো। মেহেন্দির দাগগুলো এখন সামান্যই অবশিষ্ট আছে। অলবি হতাশ হলো। সে 1 ঘন্টা যাবত এটা তোলার চেষ্টা করে গেছে। নিজের চেহারার অবস্থা দেখে অলবির খুবই খারাপ লাগছে। নিজের ঠোঁট দুটা পর্যন্ত সঠিক কন্ডিশনে নেই। আমি কি করব বুঝতে পারছি না। এতটা অসহায় জীবনও লাগেনি। আমি কি করব? আমি যে আমার হানিবিকে ভালোবাসি, আমি তাকে ছাড়া অন্য কাউকে যেখানে কল্পনাও করতে পারি না, সেখানে আমি কি করে একটা মেয়ের সাথে? ছি, এই জীবনে যদি হানিবিকে না পাই তাহলে এই জীবনটাই রাখবো না। তার আগে ওই রিফাতকে কুচি কুচি করে কেটে কুত্তাদের খাওয়াবো। আলভি নিজের পরনে গে রঙের শার্টের বাটন গুলো লক করে শার্টের হাতা কুনি পর্যন্ত ভাঁজ করে ফোনটা পকেটে নিয়ে রিফাতের খোঁজে উদ্দেশ্যে রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে আসতেই শাহনাজ বেগম ছেলের দিকে এগিয়ে গেলেন। আলভি, ব্রেকফাস্ট করে নে বাবা। আলভি মায়ের দিকে তাকে জিজ্ঞেস করলো, রিফাত কোথায় মা? ও তোকে বলে যায়নি? আলভি ব্রুকুসকে তাকালো, কি বলে যাবে? শাহনাজ বেগম ড্রয়িং রুমের দিকে যেতে যেতে বললো, ও তো রাত 1:30টার নাগাদই শহরে ফিরে গেছে। বললো ওর নাকি কি একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, সেজন্যই তো ছেলেটা ওভাবে তড়িঘড়ি করে চলে গেল। মায়ের কথা শুনে অলি প্রচন্ড পরিমাণে রেগে গেল। সে রেগে মেগে সামনে তাকাতেই অলি, ঈশা আর উর্মিলাকে দেখতে পেল। মুহূর্তে তার দৃষ্টি আটকে গেল গাঢ় সবুজ রঙের টপ স্কার্ট পরিহিতা মেয়ে অলির দিকে। অলির কানে একটা ডেইজ ফুল গোজা। অলি আলভিকে দেখেনি, সে তো ঈশার সাথে কথা বলতে বলতে ব্যস্ত। কিন্তু যখনই অলি আর আলভির দৃষ্টি মিলিত হলো, তখনই অলির হাত থেকে ফুলের ছুরিটা নিচে পড়ে গেল। অলি না চাইতো কাঁপতে শুরু করলো। ঈশা বলে উঠলো, এটা তুই কি করলি অলি? ফুলগুলো ফেলে দিলি? অলি মুখে কিছু না বলে ঈশার পেছনে লুকাতে লাগলো। অলির এমনই কর্মকাণ্ডে ঈশা, উর্মিলা আর আলভি তিনজনই অবাক হয়ে গেল। ঈশা অলির হাত টেনে ধরে অলিকে সামনে এনে বলল, অলি ভয় পাচ্ছিস কেন? কালকে না অভি ভাইয়ার সাথে আপু পরিচয় করিয়ে দিল। উর্মিলা হাসতে হাসতে বলল, আমি শিওর যে অলি তারপরেও ভাইয়াকে দেখে ভয় পাচ্ছে। উর্মিলার কথা শুনে আলভি চমকে তাকালো। আমি কি বাঘ নাকি ভাল্লুক যে আমাকে দেখে ভয় পাবে? আশ্চর্য। উর্মিলা হাসির গতি বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া তুই মুখটাকে এরকম করে রাখিস যে যে কেউই তোকে দেখে ভয় পেয়ে যাবে। একটু হাসতেও তো পারিস নাকি? শুধু শুধু মেয়েটাকে ভয় দেখাচ্ছিস কেন? আলভি এবার অলির দিকে এগিয়ে গেল। ঈশার উদ্দেশ্যে বলল, দেখি শর্ত। ঈশা সরতে চাইলে অলি ঈশার পরনে ওড়না টেনে ধরে। অলির রিয়াকশন দেখে আলভি এবার পুরোপুরি ভাবে শিওর হলো যে অলি তাকে দেখে ভয় পাচ্ছে। ভয় মেয়েটার চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে, সেই সাথে চোখ দুটোতে অস্ত্রকণা জমেছে। আলভি অসহায় চোখে অলির দিকে তাকালো। আলভি অলিকে ভালোবাসে। অলির চোখে থাকা তার প্রতি এই ভয়টা আলভি মনে মেনে নিতে পারছে না। অলি, আমাকে থেকে ভয় পাচ্ছ? আলভি পুরো কথা শেষ করার আগেই অলি তাকে পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। আলভি অলির দিকে তাকাতে দেখলো অলি নিজের পরনের স্কার্ট হালকা উঁচু করে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। তখনই আলভির নজর অলির পায়ের উপরে পড়লো। সে দেখলো
অলির বাম পা ফাঁকা, শুধু ডান পাই নুপুর আসছে। আলভির মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো শিট। এভাবে অলিকে চলে যেতে দেখে ঈশা অলির পিছে পিছে চলে যায়। অজ্ঞতা উর্মিলা নিচে পড়ে থাকা ফুলগুলো তুলে নেয়। আলভির ভাবনার মাঝেই তার ফোনে একটা মেসেজ আসে। আলভি ফোনটা হাতে নিয়ে মেসেজটা দেখা মাত্রই তার চোয়াল শক্ত হয়ে যায়। মেসেজে লেখা আছে, কিরে বন্ধু, রাত কেমন কাটলো? ধন্যবাদ দিতে হবে না তো, বল এখন মেয়েটার প্রতি তোর ফিলিংস কাজ করছে তো? শোন, ওর মতো মেয়েরা একবার ডেট পর্যন্ত ঠিক আছে, কিন্তু তুই তো সেটা মানতেই চাইছিলি না। কি বলেছিলি তুই? যে অলির দিকে কেউ তাকালে তুই নাকি তার চোখ তুলে নিবি, হাত বাড়ালে হাত কেটে ফেলবি। তো এখন নিজের চোখ তোল আর হাত কাট। মেয়েদের দিকে না তাকিয়ে এতদিন নিজেকে মহান মনে করেছিস, এখন নিজে বুঝেছিস তো ওর মতো মেয়েরা আসলে একবার ইউজ করার জিনিস। মেসেজটা পরে আলভি ওই নাম্বারে কল দিল, কিন্তু নাম্বারটা বন্ধ। আলভি রেগে মেয়েকে ফোনটাই ছুড়ে মারলো। অলির বাবা লিয়াকত সাহেব কাজের লোকের সাথে বাজারের ব্যাগগুলো রান্নাঘরে দিয়ে আসার উদ্দেশ্যে ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল। তখনই আলভির ছড়ে মারা ফোনটা দুর্ঘটনাবশত ছিটকে গিয়ে লিয়াকত হোসাইনের মাথা বরাবর লাগলো। শোন, ওদের মতো মেয়েরা একবার ইউজ করার জিনিস, ওদের দেহ উপভোগ করে ওদের ছেড়ে দিবি, কিন্তু তুই তো কোনোভাবে এগুলো মানতে চাইছিলি না। কি বলছিলি তুই? যে অলির দিকে কেউ একবার তাকালে তুই নাকি তার চোখ তুলে নিবি, হাত বাড়ালে হাত কেটে নিবি। এবার তোল তোর চোখ আর কাট তোর হাত। তোর ভালোর জন্য বলি, ওইসব মেয়েরা একবার ব্যবহারের পর ফেলে দেওয়ার জিনিস। মেসেজটা পরে আলভি ফোনটা ছুড়ে মারলো। দুর্ঘটনাবশত ফোনটা গিয়ে লাগলো অলির বাবার মাথায়। আলভি তো ভীষণ ঘাবড়ে গেল। সে এতটাই ঘাবড়ে গেছে যে নিজের জায়গা থেকে নড়তে পারলো না। তার আগে লিয়াকত হোসেন চিৎকার শুনে আশেপাশে থাকা সবাই ছুটে এলো। আসমা বানু রান্নাঘরে বসে বোনের সাথে মিলেমিশে সবাইকে ব্রেকফাস্ট এগিয়ে দিচ্ছিলেন। স্বামীর চিৎকারে সেও ছুটে এলেন। কি হয়েছে তোমার? লিয়াকত হোসেন মাথায় হাত দিয়ে নিচে বসে পড়েছে। উপস্থিত সবাই আলভির থেকে জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে রয়েছে। আলভি বেচারা ঘাবড়ে গিয়ে পুরোই ঘেমে গেছে। তিশার মা আমেনা খাতুন আলভিকে জিজ্ঞেস করলেন, আলভি বাবা, ভাইয়া ব্যথা পেলেন কিভাবে? শাহনাজ বেগম এক প্রকার তেরে এসে বললেন, ভাবি আপনি আমার ছেলেকে কেন জিজ্ঞেস করছেন? অভি কিভাবে জানবে ওনার কি হয়েছে? আপা, আমি তো শুধু আলভি বাবা এখানে ছিল সেই জন্য ওকে জিজ্ঞেস করেছি। উর্মিলা ফুলের ঝাড়ুটা হাতে তুলে নিয়ে এগিয়ে এসে বলল, আমি বলছি আসলে ভাইয়া সবসময়ের মতোই নিজের ডাক ফোনের উপরে ছাড়ার উদ্দেশ্যে ফোনটা ছুড়ে মারতে সেটা আঙ্কেলের মাথায় গিয়ে লেগেছে। শাহনাজ বেগম ছুটে গিয়ে উর্মিলার কান টেনে ধরলেন। এই বেয়াদব মেয়ে, তোকে কথা বলতে কে বলেছে? কি না কি দেখেছে আসছে নিজের ভাইয়ার বিরুদ্ধে উল্টো কথা বলতে। আলভি একটা হতাশার নিঃশ্বাস ফেলে নিজের এলোমেলো চুল তুলো স্লাইড করতে করতেই মাথা নিচু করে বলে উঠলো, আসলে উর্মিলা সত্যিই বলেছে, আমি আসলে ওনাকে দেখিনি। আমি সত্যি দুঃখিত, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ছেলেকে এভাবে ক্ষমা চাইতে দেখে শাহনাজ বেগম সহ বাকিও অবাক চোখে তাকায়। আলবি যে এইভাবে ক্ষমা চাইতে পারে এটা কারোরই জানা ছিল না। আলবি হচ্ছে বড়লোক বাবা মায়ের অতিরিক্ত আদরে পিটে যাওয়া একমাত্র ছেলে সন্তান। যে ছেলেটা নিজের ভুল কোনোদিনও স্বীকার করেনি, সেই ছেলেটা আজ সবার সামনে এভাবে ক্ষমা চাইলো। শাহনাজ বেগম এগিয়ে এসে ছেলের কপালে হাত রেখে তাপমাত্রা চেক করলেন। আলবি বিরক্তের স্বরে বলল, মা আমি ঠিক আছি, সবার সামনে এরকম করো না। আলবি মায়ের হাত সরিয়ে দিয়ে লিয়াকত হোসাইনের সামনে গিয়ে দাঁড়ালো। ইতিমধ্যে অলিও সেখানে উপস্থিত হয়েছে। আলবি একবার অলির দিকে তাকাতেই অলির রাগী চেহারা দেখে থমকে গেল। আলবিকে তাকাতে দেখে অলি ঈশার পিছনে লুকিয়ে পড়লো। আলবি ঈশার উদ্দেশ্যে বলল, ঈশা দাঁড়িয়ে আছিস কেন? যা ফার্স্ট এইড বক্স নিয়ে আয়। ঈশা মাথা